আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ক্লাসে বাস্তব সংখ্যার উপর ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলোর বেসিক এবং প্রশ্নগুলোর ব্যাখ্যা কি হবে সেই বিষয়গুলো আলোচনা করব। আর বাস্তব সংখ্যাটা 2019 সালের পর থেকে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা এই অধ্যায়ের উপর আবার প্রথম পরীক্ষা দিতে যাবা। তো আশা করি ক্লাসগুলো একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের এমসিকিউতে অ্যান্সার করতে খুব একটা অসুবিধা থাকবে না। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার এমসিকিউ অংশ। প্রথমে আসো সংখ্যা। আমি এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব না, এমসিকিউতে যতটুকু দরকার হবে মূলত এই বিষয়গুলোতেই যাব। সংখ্যাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, যেটা আজকের আলোচ্য বিষয়। আরেকটা হচ্ছে অবাস্তব অথবা বলতে পারি আমরা কাল্পনিক সংখ্যা। অবাস্তব অথবা কাল্পনিক সংখ্যা। অবাস্তব অথবা কি বলতে পারি, কাল্পনিক। তো অবাস্তব সংখ্যা এবং কাল্পনিক, এটা নিয়ে আমরা ডিটেইলস ধারণাটা তৃতীয় অধ্যায়ে পাবো। বাস্তব সংখ্যা কি? দৈনন্দিন হিসাব নিকাশে যে সংখ্যাগুলো ব্যবহৃত হয় তারাই বাস্তব সংখ্যা। আমরা গাণিতিকভাবে যদি বলি, কথাটাকে আবার বলতে পারি, যে সংখ্যাগুলোর বর্গ একটা ধনাত্মক সংখ্যা তারাই বাস্তব সংখ্যা। যেমন -5, এটাকে বর্গ করলে কি পাচ্ছি? 25। তার মানে -5 কি সংখ্যা ছিল? বাস্তব সংখ্যা। সিমিলারলি -1.1 তুমি বর্গ করো, পাচ্ছ 1.21। যেহেতু এটা ধনাত্মক সংখ্যা, -1.1 কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আবার আমরা অসংখ্য বাস্তব সংখ্যা পাবো। আর কাল্পনিক সংখ্যাকে বলতে পারি যাদের বর্গ একটা ঋণাত্মক সংখ্যা। যেমন √-5, তুমি যদি স্কোয়ার করো রুট আর স্কোয়ার ক্যান্সেল হবে, -5। অর্থাৎ রুটের ভেতরে যদি মাইনাস চিহ্ন থাকে এটা কি হবে? অবাস্তব। এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কোন সংখ্যাটাকে কি দিয়ে প্রকাশ করা হয় সেটা অবশ্যই মনে রাখতে হবে, এটা আমাদের জানতে হবে। তাহলে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার আর দিয়ে এটাকে লেখা হয়। অবাস্তব বা ইমাজিনারি নাম্বার, এটাকে আই দিয়ে লেখা হয়। কাল্পনিক সংখ্যা, এটা ইংরেজি হচ্ছে ইমাজিনারি নাম্বার। এরপর এই বাস্তব সংখ্যাকে আমরা আবার দুই ভাগ করতে পারি। এটাই মূলত সব থেকে বেশি ইম্পর্টেন্ট সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো হয়, মূলত এখন আমি যেটা আলোচনা করব সেখান থেকে বেশি আসে। একটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যেটাকে কিউ প্রাইম দিয়ে লেখা হয়। তাহলে এখান থেকে বলতে পারি মূলদ সংখ্যা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 7, 8, 9 থেকেই। তো মূলদ সংখ্যাটা কিভাবে পড়ছিলাম এভাবে, যে সংখ্যাগুলাকে p/q আকারে লেখা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা। তুমি p/q আকারে লিখবা, যেখানে p ও একটা পূর্ণ সংখ্যা হবে, আবার q একটা পূর্ণ সংখ্যা, এবং q নট ইকুয়াল 0। তখন আমরা বলছিলাম এই আকৃতির সংখ্যাগুলোকে বলে থাকি মূলদ সংখ্যা। তাহলে এই জিনিসটাকে আমরা সহজ করে কি বলতে পারি, দেখো, এমসিকিউতে অ্যান্সার করার জন্য এইটুকু জানলেই যথেষ্ট, যে সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যাবে তাদেরকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। যেমন আমি একটু এক্সাম্পল দিই। ধরো 5কে আমরা লিখতে পারি 5/1। 5 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা। যেহেতু 5কে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা গেছে, সুতরাং 5 কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। আবার 1.21, এটাকে কি লেখা যায় দেখো, এটাকে আমরা লিখতে পারি 121 ডিভাইডেড বাই 100। এই 121 পূর্ণ সংখ্যা, 100 পূর্ণ সংখ্যা। সুতরাং আমরা এটাকে বলতে পারি কি সংখ্যা? মূলদ সংখ্যা। এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। এটা একটা ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। এই ভগ্নাংশটা আমরা মূলদ সংখ্যা পাচ্ছি। ধরো একটি ভগ্নাংশ লিখলাম এরকম 1.213 ... এটা একটা অসীম ভগ্নাংশ।
তুমি চাইলে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে লিখতে পারবা না। কেন পারবা না? কারণ দশমিকের জন্য 1 বসালেও কয়টা শূন্য বসাবো আমরা জানি না। আবার এটা পূর্ণ সংখ্যা লিখতে গেলে এদিকে কি সংখ্যা আছে সেটাও আমরা জানি না। সুতরাং এই সংখ্যাটা একটা অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা এখান থেকে একটা সহজ কথা নিতে পারি, সসীম ভগ্নাংশ, দশমিকের পরে যে ভগ্নাংশ শেষ হয়ে যাবে সেটা হবে মূলদ সংখ্যা, আর অসীম ভগ্নাংশ কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তবে একটা বিশেষ ক্যাটাগরির অসীম ভগ্নাংশ আছে, যেমন 1.232323 এভাবে যাচ্ছে। দেখো, এদেরকে আমরা বলে থাকি আবৃত দশমিক, আবৃত দশমিক, অথবা বলে থাকি পৌনপুনিক, পৌনপুনিক। যদি দশমিকের পরে একই ধরনের সংখ্যাগুলো আবৃত হতে হতে যায়, এরা হবে আবৃত দশমিক অথবা পৌনপুনিক। এদেরকে আমরা লিখি কিভাবে? 1.23 পৌনপুনিকের চিহ্ন দিয়ে। ক্লাস 8 থেকে তোমরা শিখে আসছো পৌনপুনিক কিভাবে উঠাতে হয়। যাদের উপর পৌনপুনিক নিচে ততটা নয়, দুটা সংখ্যার উপর পৌনপুনিক দুটা নয়, সংখ্যাটা বসে যাবে, যার উপর পৌনপুনিক নেই সে মাইনাস। তাহলে 122/99। দেখো, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। অর্থাৎ অসীম ভগ্নাংশ হলেও যারা আবৃত দশমিক, পৌনপুনিক, তাদেরকে পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যায়, সুতরাং তারা মূলদ সংখ্যা। তাহলে এই কথাগুলোর সামারি হচ্ছে, যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। ভগ্নাংশের মধ্যে যারা সসীম ভগ্নাংশ তারা মূলদ, অসীমের মধ্যে যারা পৌনপুনিক রিপিট হবে তারা মূলদ। আর পূর্ণ সংখ্যাকে রুট করলে যদি একটা পূর্ণ সংখ্যায় পাও, যেমন √4 = 2, আমরা এদেরকে কি সংখ্যা বলবো? মূলদ সংখ্যা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে মূলদ সংখ্যা চেনার জন্য আমরা সহজ করে মনে রাখবো, 1 সকল পূর্ণ সংখ্যা, 2 সসীম ভগ্নাংশ, 3 আবৃত দশমিক অথবা পৌনপুনিক, মানে রিপিট হবে। তারপর হচ্ছে যে পূর্ণ সংখ্যাগুলোকে রুট করলে একটা পূর্ণ সংখ্যায় পাবো, যেমন √16, √25। এদেরকে আমরা কি সংখ্যা বলবো? মূলদ সংখ্যা। √2, √3, √5, √7 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি এই ব্যাপারটা এখন ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কিছু বিষয় মনে রাখবো, যে পাই, ই, এগুলো হচ্ছে অনির্ণীয় সংখ্যা। এই সংখ্যাগুলো অমূলদ। পায়ের মান 3.1416 প্রকৃত মান এটা নয়, হিসেবের সুবিধার জন্য এই মানটাই ধরা হয়। তো সুতরাং পাইকে আমরা কি সংখ্যা বলবো? পাইকে আমরা বলবো একটা অমূলদ সংখ্যা। একইভাবে আমাদের অপশনে থাকতে পারে ln e, ln e স্কয়ার। ইন্টারমিডিয়েটের একটা সুবিধা, তোমাদের হাতে ক্যালকুলেটর থাকে, তো ক্যালকুলেটর দিয়ে এগুলো সহজে অনুমান করে ফেলা যায়। কিন্তু অ্যাডমিশন কোচিং এ ক্যালকুলেটর থাকে না, সুতরাং আমরা বোঝার চেষ্টা করব, ক্যালকুলেটর স্কিপ করে যেগুলো করা যাচ্ছে ওগুলাই করবো। বাট যেহেতু আমরা সুবিধা নিতে পারবো ক্যালকুলেটরের, তাহলে ওই সুবিধা তো অবশ্যই নিব। দেখো, ln e, ln e এর মান হচ্ছে কত? 1। এখানে ln e স্কয়ার মান হচ্ছে 2, ln e কিউব মান হচ্ছে 3। সুতরাং এই সংখ্যাগুলো কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা। ধর আমাদের একটা যে আছে √1.21, তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে দেখো কি লিখতে পারি, 1.21 ডিভাইডেড বাই 100 এটাকে রুট করলে কত আসবে? 11। 100কে রুট করলে 10, ভাগ করলে পাচ্ছি 1.1, সসীম ভগ্নাংশ। অথবা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা গেছে, সুতরাং এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। যদি এরকম ভগ্নাংশ থাকে একটু চেক করে দেখবো। আর আমরা এই মূলদ সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো যখন সমাধানে যাব, তাহলে কোন টাইপের অপশন পাচ্ছি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসো, এই মূলদ সংখ্যা এদেরকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আরেকটা হচ্ছে কি? ভগ্নাংশ। ভগ্নাংশ পূর্ণ সংখ্যা যারা, তাদেরকে আমরা z দিয়ে প্রকাশ করি। তাহলে পূর্ণ সংখ্যা কারা? 0 থেকে শুরু করে 1, 2, 3, -1, -2, -3, অর্থাৎ এক এক ব্যবধানে যারা আছে, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সহ সবাইকে বলা হবে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা 0, +-1, +-2 এভাবে সবাই পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ তোমরা সবাই জানো, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। আবার সাধারণ ভগ্নাংশকে আমরা 3 ভাবে লিখি,
প্রকৃত অপ্রকৃত মিশ্র। দশমিক গুলা হচ্ছে তোমার সসীম, অসীম। আবার অসীম দুই ধরনের, আবৃত দশমিক, অনাবৃত দশমিক। এগুলো তোমরা সবাই জানো, এখান থেকে মূলত এমসিকিউ খুব একটা হয় না। তাহলে আমরা মনে রাখবো পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে, আর ভগ্নাংশকে প্রকাশ করা হয় কি দিয়ে? জেড প্রাইম দিয়ে। এখন আসো যেটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে আমরা আবার প্রধানত দুইভাবে ভাগ করি। একটা হচ্ছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে অঋণাত্মক, মানে একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা, আর একটা শূন্য সহ যারা আছে তাদেরকে আমরা বলে থাকি অধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এটাকে আমরা সাধারণত তিনভাবে লিখতে পারি। যে একটাকে লিখতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা, আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এদেরকে আমরা অধনাত্মক বলি আর কি, সবগুলা মিলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যারা ধনাত্মক পূর্ণ সংখ্যা এদের আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, যেটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। স্টুডেন্টরা মূলত এই জায়গায় একটু ঝামেলা করে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে। দেখো 0, -1, -2 এরা পূর্ণ সংখ্যা, বাট এরা স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা শুরু হবে কি দিয়ে? 0 দিয়ে বা 1 দিয়ে। স্বাভাবিক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা হচ্ছে 0, ঋণাত্মক গুলো স্বাভাবিকভাবেই বুঝে গেছো, -1, -2, -3 এরা। এখন যেটা স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাগুলা গণনার প্রয়োজন আবিষ্কৃত হয়, এই জন্য এদেরকে বলা হয় গণনাকারী সংখ্যা। এদেরকে কি বলা হয়? গণনাকারী সংখ্যা, অথবা বলতে পারি আমরা প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক, অল্টারনেটিভ নামগুলা কিন্তু জানতে হবে, কারণ তুমি সবকিছুই জানো বাট অল্টারনেটিভ নামটা জানো না। প্রশ্নে বলা হচ্ছে গণনাকারী সংখ্যা, তুমি কনফিউজড হয়ে যাবা যদি এটা জানা না থাকে, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এন দিয়ে। এরপর আসো যারা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌলিক, প্রাইম নাম্বার, পি দিয়ে লেখা হয়, আর একটা হচ্ছে তোমার যৌগিক। আমরা জানি সবাই মৌলিক মানে হচ্ছে আসলে মূল সংখ্যা, যেগুলা দিয়েই বাকি যৌগিক সংখ্যাগুলো বানানো হয়। তো সেক্ষেত্রে খেয়াল রাখবো 1 ব্যতীত অন্য যে সংখ্যাগুলাকে 1 এবং সে সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, নিঃশেষে বিভাজ্য হবে না, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। মূল সংখ্যা যেমন 2 মৌলিক সংখ্যা। তারপর আমরা বলতে পারি তোমার 3 মৌলিক সংখ্যা। 4 কিন্তু যৌগিক। এই যে দেখো তো 4 কে দুটা মৌলিক সংখ্যা দিয়ে লেখা যায়। তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি, এই 2 কে ভাগ করতে পারি। 5 মৌলিক, কিন্তু 6 যৌগিক। দেখো এটাকে 2 × 3 দিয়ে লেখা যায়, দুটা মৌলিক সংখ্যা দিয়ে। এই জন্য 6 কে 2 দিয়ে ভাগ করলে তুমি 3 পাচ্ছ, 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ? 6। তাহলে আমরা মনে রাখবো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলাকে 1 ব্যতীত, এখানে 1 মৌলিক নয় যৌগিক নয়, নোট দিয়ে এটা খেয়াল রাখবা। 1 কে মৌলিক বা যৌগিক হিসেবে ধরা হয় না। 1 কে মৌলিক বা যৌগিক হিসেবে ধরা হয় না, লিখে রাখবা। 1 কে মৌলিক বা যৌগিক হিসেবে ধরা হবে না। তাহলে মৌলিক যৌগিক কাউন্ট করা শুরু হবে 2 থেকেই। ঠিক আছে? তো কিছু কথা এখানে তোমরা নোট করে রাখতে পারো যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। তাহলে তুমি স্বাভাবিকভাবেই এখান থেকে চলে আসতেছে 1 মৌলিক যৌগিক নয়, কারণ 1 তো যৌগিক হওয়ার প্রশ্নই ওঠে না। তো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। এরপর আমাদের সম্ভাবনার কাজের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 1 থেকে 10-এ কয়টা মৌলিক, 11 থেকে 20-এ কয়টা মৌলিক, এগুলো একটু জেনে রাখাটা বেটার। তাহলে ক্ষেত্রে আমরা একটা সুবিধা নিতে পারি। আমি এটা মুছে ফেলতেছি। আমরা এখন আপাতত আমি মৌলিক সংখ্যা গণনাকারী কিভাবে গুনবা বা গণনার জন্য যে সংখ্যা, যে প্রশ্ন হতে পারে, এটা নিয়ে একটু করে কথা বলবো। তার আগে আমরা এখান থেকে একটা জিনিস শিখে ফেলি, যেটা আমাদের অ্যাডমিশন টেস্টে 2019 সালে আসছে। আমি তোমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো করাবো, তখন বুঝে যাবা যে এখানে সংখ্যার যে ক্রম, যে ধারাবাহিকতাটা আমাদের জানতে হবে। মনে রাখবা সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু কোথায় আছে?
সকল আচ্ছা আমরা মৌলিক দিয়ে শুরু করি। এগুলা নিশ্চয় জানা বিষয় মুছে ফেলতেছি। দেখো সংখ্যার যে ক্রম সেটা একটু খেয়াল রাখবে, এটা বেশি ইম্পর্টেন্ট। সকল মৌলিক সংখ্যা এগুলা তোমরা পাবা স্বাভাবিক সংখ্যায়। আচ্ছা তোমাকে যদি বলা হয় -3 মৌলিক না যৌগিক, তুমি বলবে এটা কিছুই না, কারণ মৌলিক সংখ্যার প্রকারভেদই হচ্ছে স্বাভাবিক সংখ্যার, অর্থাৎ মৌলিক হতে গেলে আগে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। আবার সকল স্বাভাবিক সংখ্যা, এই সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার উপাদান, সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার উপাদান, সকল মূলদ সংখ্যা আবার রিয়েল নাম্বারে আছে, সকল রিয়েল নাম্বার আছে কমপ্লেক্স নাম্বারে, জটিল সংখ্যায়। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যায় সকল রিয়েল নাম্বার আছে। দেখো তোমরা অলরেডি যারা 26 সালের পরীক্ষা দিবা, তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা 7-8 তারিখ থেকেই অনেক কলেজে শুরু হচ্ছে, আজকে 3 তারিখ জানুয়ারির অলরেডি। তো জটিল সংখ্যা তোমরা সবাই পড়ছো। জটিল সংখ্যা দুটো অংশ নিয়ে গঠিত হয়, একটা বাস্তব একটা কাল্পনিক। তাহলে আমরা বলতে পারি এই যে বাস্তব সংখ্যাটা কার ভেতরে আছে, জটিল সংখ্যার ভেতরে আছে। যদি প্রশ্নে বলা হয় নিচের কোনটি সঠিক, যেমন আমাদের যদি বলা হয় n belongs to what, এটা সঠিক। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা, অর্থাৎ এদিক থেকে যেটাই বলুক সেটাই সঠিক, উল্টা দিক থেকে একটাও সঠিক নয়। তো এটা সহজ করে মনে রাখি, আমি যদি আমার বাবার বংশ উত্তরাধিকার বংশ হই, তাহলে আমি স্বাভাবিকভাবে আমার দাদারও কি ছিলাম, উত্তরাধিকার সূত্রে আমার দাদার বংশধর ছিলাম। ঠিক আছে, তাহলে পি কিউ এর উপাদান সি এর উপাদান সব ঠিক, বাট উল্টা দিক থেকে কোনোটাই ঠিক না, এটা জানতে হবে। এবার কেন মৌলিক সংখ্যাটা আমি গণনাকারী সংখ্যা জানাটা ইম্পর্টেন্ট বলতেছি সেটা একটু খেয়াল করো। তোমাদের যদি জিজ্ঞেস করি এরকম, আমি ক্লাস অনেক সময় জিজ্ঞেস করছি 50 থেকে 60 এর মধ্যে, 50 থেকে 60 এর মধ্যে কয়টা মৌলিক আছে? সবাই অধিকাংশই, কিছু মানুষ চিন্তা করে, আবার বেশিরভাগই চিন্তা না করে বলে দেয় 4টা। কোনটা কোনটা? 51, 53, 57, 59। তখন আমি জিজ্ঞেস করি যে 55 না কেন? বলে যে 5 দিয়ে ভাগ যায়। তাহলে বলো 3 17 কত? 51। 3 দিয়ে ভাগ যায়, 17 দিয়ে ভাগ যায়, 3 19 কত? 57। অর্থাৎ বিজুর দেখলেই মৌলিক সংখ্যা বলে দেওয়ার যে প্রবণতা সেটা বাদ দিতে হবে। এই জন্য কয়টা কয়টা মৌলিক আছে, কোন কোন রেঞ্জে, এটা যদি জানো তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তাহলে রেঞ্জটা আমরা জানবো। মনে রাখবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টাটা জানার জন্য একটা সংখ্যা মনে রাখবা 44। এটাকে অর্ধেক করলে আমরা পাচ্ছি 22। 44, 22। তারপর হবে তোমার 44, 22, 322, 321। এই সংখ্যাটা মনে রাখবা 44, 22, 322, 321। এটা দেখতে অনেকটা মোবাইল নাম্বারও বলা যা, বলবো না, আমরা মোবাইল নাম্বার 01 দিয়ে শুরু করি, 3টি নাম্বারের মতো। তাহলে এটার নাম দিয়ে দাও মৌলিক সংখ্যা গণনার 3টি নাম্বার। মৌলিক সংখ্যা গণনার TNT নাম্বার 44, 22, 322, 321। তাহলে মনে রাখবো 1 থেকে 10-এ মৌলিক সংখ্যা 4টি। সিমিলারলি 11 থেকে 20-এ মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? 4টা। 21 থেকে 30-এ 2টা। 31 থেকে 40, বাকিটা তো বুঝে গেছো, 2টা। 41 থেকে 50, 3টা। 51 থেকে 60, 2টা। 61 থেকে 70, 2টা। 71 থেকে 80, 3টা। 81 থেকে 90, 2টা। 91 থেকে 100, কয়টা পাচ্ছি? 1টা। সুবিধা কি? প্রশ্নে যদি বলা হয় 20 থেকে 70-এ কয়টি মৌলিক সংখ্যা আছে? 20 থেকে 70-এ কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে আমরা বলবো 20 থেকে 70 মৌলিক সংখ্যা যদি জানতে চাই, এই যে সংখ্যাটা লিখে ফেলবা 44, 22, 322 মুখস্থ 321 লিখে ফেলবা। আমার দরকার 20 থেকে 70। এটা হচ্ছে 1 থেকে 10, আমার দরকার নাই। 11 থেকে 20 দরকার নাই। 20 যৌগিক, কেন আমরা জানি 2 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে।
তাহলে 21 থেকে 30-এ কয়টা? দুইটা। 31 থেকে 40 2, 41 থেকে 50 3, 51 থেকে 60 2, 61 থেকে 70 2। তাহলে কয়টা পাইছি? দুইটা। 2 দিয়ে 4, 3.5 7, 7 2 9, 9 দিয়ে কয়টা? 11টা। 11টা মৌলিক সংখ্যা। তাহলে আমরা সংখ্যার ক্রমটাও দেখলাম, মূলদ সংখ্যাও শিখলাম, মৌলিক সংখ্যাও জানলাম। আমি আবার শুধু এই টপিকস থেকে বোর্ড পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু করে আলোচনা করব। দেখো, একটু আগে আমরা যে টপিকসটা আলোচনা করছি এখান থেকে 4টা এমসিকিউ ছিল। তবে তোমাদেরকে এখানে বলে রাখি, সৃজনশীলটা আসছে মূলত 2017 সালে। এরপর 2019 সালের পর এই অধ্যায়টাও শর্ট সিলেবাসে ছিল না। তো সুতরাং এখানে কোয়েশ্চেন স্বাভাবিকভাবে একটু বোর্ড পরীক্ষার জন্য কম পাবা। তার মানে এই না যে এই অধ্যায়টা কম গুরুত্বপূর্ণ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে অ্যাডমিশন টেস্ট এবং ইন্টারমিডিয়েটে প্রতি বছর প্রশ্ন থাকেই। 1 নম্বরে কি লেখা আছে দেখো, নিচের কোনটি সঠিক? তো আমরা তো একটু আগে সংখ্যার ক্রমগুলো আলোচনা করছি। বলা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, যার ছিল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যায় আছে। অশুদ্ধ কথা, যেমন পূর্ণ সংখ্যা 0 হইতে পারে, -1 হইতে পারে, তারা কিন্তু স্বাভাবিক সংখ্যার উপসেট নয়। তাহলে এটা সঠিক নয়। তারপর বলা হচ্ছে আমাদের সকল স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যায় আছে, এটা সঠিক। স্বাভাবিক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলা নিশ্চিতভাবে বাস্তব সংখ্যায় আছে। এরপর কেন এটা সঠিক নয়? এরা হচ্ছে মূলদ আর এরা হচ্ছে অমূলদ। এটা হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ মূলদ এবং অমূলদের মধ্যে কোনো কমন নাই। মূলদ যারা তারা অমূলদ হবে না, যারা অমূলদ তারা মূলদ হবে না। বলা হচ্ছে এই দুটার কমন মানে হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এটা সঠিক হবে না। এটা সঠিক কখন হতো? যদি বলা হতো কিউ ইউনিয়ন কিউ প্রাইম, কমন আনকমন দুইটাই নিলে আমরা আসলে রিয়েল নাম্বারই পাবো। তো আশা করি এটা ক্লিয়ার। আর এখানে বলা হচ্ছে কিউ কিউ প্রাইম, এই দুইটার যে কমন উপাদান, এখানে আসলে কোনো কমন উপাদান নাই। তাহলে এটার অ্যান্সার হবে ফাঁকা সেট। কিন্তু ওরা বলছে ফাঁকা সেটের সমান হবে না, ফাঁকা সেট হবে না, সুতরাং এটাও সঠিক নয়। তাহলে অ্যান্সার কোনটা? ক নাম্বার। একইভাবে নিচের কোনটি সঠিক? এটা চট্টগ্রাম 2017 সালে আসছে। তাহলে দেখো, স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যায় আছে, ঠিক আছে। পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যায় আছে, তাও ঠিক আছে। মূলদ সংখ্যা কমপ্লেক্স নাম্বারে আছে, সেটাও ঠিক আছে। বাট কমপ্লেক্স নাম্বার, সকল কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বারে নাই। যদি এই জায়গায় হতো একটা আর বিলংস টু আর সাবসেট সি, তাহলে এটা সঠিক ছিল। তার মানে এর সঠিক নয়। এখানে স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যায় আছে, ঠিক আছে, কিন্তু সকল মূলদ সংখ্যা আবার পূর্ণ সংখ্যায় নাই। যেমন সসীম ভগ্নাংশ মূলদ, ওটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। আবৃত দশমিক মূলদ, পূর্ণ সংখ্যা নয়। তাহলে আর দেখারই দরকার নেই। স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যায় আছে, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যায় আছে, মূলদ সংখ্যা বাস্তব সংখ্যায় আছে, বাস্তব সংখ্যা কমপ্লেক্স নাম্বারে আছে। সুতরাং এটাই সঠিক অ্যান্সার। তাহলে এখানে সঠিক হচ্ছে না কেন? এই যে দেখো, মূলদ সংখ্যা বলছে পূর্ণ সংখ্যায়, এটা হবে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার। 3 নম্বরে বলা হচ্ছে নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো, এই টাইপের প্রশ্ন আসে, কিন্তু এই জন্য আমাদের জানতে হবে কোনটা দিয়ে কি বোঝায়। বলছে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যার উপসেট, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যায় আছে, সঠিক নয়। মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যায় আছে, সঠিক নয়। মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যায়, অর্থাৎ আমি লিখতে সম্ভবত ভুল করছি। এখানে যে কোনো কিছু আমরা একটু বসাই দিই, ধরো এটা জেড ছিল, তাহলে এটা সঠিক নয়। এই মূলদ সংখ্যা বাস্তব সংখ্যায় আছে, এটাই সঠিক। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি? ঘ নাম্বার। এখানে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা? আমরা আগে থেকে জানি পাই মূলদ সংখ্যা নয়, অনির্ণেয় সংখ্যা ই মূলদ সংখ্যা নয়। আমি এগুলো লিখে দিয়েছিলাম স্টার দিয়ে। 1/√5 মূলদ নয়, কারণ √5 একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সাথে কাউকে যোগ করো, গুণ করো, অমূলদ সংখ্যাকে ভাগ করো, অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করো, এটা অমূলদই হবে। তার মানে অ্যান্সার হচ্ছে এটা। তাকে আমরা আন্দাজে দেখাবো? এমনও তো হতে পারে যে অ্যান্সার নেই। তো অ্যান্সার না থাকলে আমরা এই প্রশ্নটা দেখাবো না, এটা আমরা এমনি নর্মালি নাম্বার পেয়ে যাব। বোর্ড প্রশ্নে খুব একটা ভুল থাকে না, তবে অ্যাক্সিডেন্টলি মাঝে মাঝে থাকতে পারে। বা যাই হোক, আমরা তাহলে এটা যে মূলত কেমনে বুঝবো? আমাদের হাতে ক্যালকুলেটর আছে। মনে করো ক্যালকুলেটর নাই, তাহলে আমরা এটা সলভ করে পাবো। √5 125, এটাকে লিখতে পারি 25 গুণ 5। তাহলে এটা হচ্ছে √5 5 × √5। এটা ক্যান্সেল করো, 1/5।
দুটি পূর্ণ সংখ্যার অনুপাত। সুতরাং গ হচ্ছে মূলদ সংখ্যা। এই টাইপের এই 4টা প্রশ্নই ছিল 17, 18, 19 এই 3টা সেশন মিলে। এখন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরম মান। পরম মান অথবা আমরা বলে থাকি মডুলাস। দেখো পরম মান জিনিসটা কি, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার একাই যেটা আমরা মূল বিন্দু হিসেবে চিন্তা করি, অর্থাৎ শূন্য। শূন্য থেকে যে কোনো সংখ্যার যে দূরত্ব সেটাকে বলা হয় ওই সংখ্যার পরম মান। যেমন আমরা বাস্তব সংখ্যার একা সবাই এগুলা 9, 10 আমাদের বাস্তব সংখ্যা অধ্যায় একটা ছিল, ওখানে আমরা পড়ছি। মনে করে এটা 0, 1, 2, 3 এভাবে যাবে, -1, -2, -3 এভাবে যাচ্ছে। তো এখানে আমাদেরকে যদি বলা হয় -3 মডুলাস, এটা দিয়ে বুঝাই 0 থেকে -3 এর দূরত্ব কত। তাহলে 0 থেকে -3 এর দূরত্ব কিন্তু 0 থেকে 3 এর দূরত্ব যত, -3 এর দূরত্ব তত। এখন চিহ্নটা দিয়ে কি বোঝাচ্ছে? একটা দিয়ে বোঝাচ্ছে ডান দিক আর একটা দিয়ে বোঝাচ্ছে বাম দিক। তাহলে আমরা এখান থেকে যেটা বলবো 0 থেকে -3 এটার দূরত্ব হচ্ছে 3 একক বা 3। তার মানে -3 মডুলাস মানে কত পাচ্ছি আমরা? 3। সিমিলারলি 3 মডুলাস মানে হচ্ছে 3। সহজ করে বলি, মডুলাসের যে মান আসবে সেটা একটা ধনাত্মক সংখ্যা হবে। এখানে সাইনটাকে স্কিপ করা হবে। আসলে দূরত্বটা তো তোমরা নিজেরা করছো, স্কেলার রাশি। আর মাইনাস দিয়ে যেটা বোঝাচ্ছে, আমরা -3 কে একটা ভেক্টর রাশি বলতে পারি, যেখানে মান হচ্ছে 3 একক আর দিক হচ্ছে বাম দিক। ঠিক আছে, তাহলে দূরত্বের জন্য আমরা বলবো 3 একক। তাহলে এবার খেয়াল করো, যদি বলি এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে -7 মডুলাস, তাহলে আমরা এটাকে বলবো 7। যদি বলি -10 মডুলাস, তাহলে এটা হবে 10। যদি বলে 9 মডুলাস, আবার দেখো এটা -9 বলবো না, এটা বলবো কি 9। ঠিক আছে, ধনাত্মক মান। তাহলে যদি বলা হয় x মডুলাস, এটা বুঝতে হবে x কিন্তু অজানা রাশি, x এর মান আমরা জানি না। ধরো তুমি x মডুলাস সমান x বলছো, এখানে ঝামেলাটা কোন জায়গায়? x এর মান তো আমরা জানি না, হতে পারে x এর মান -2। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো তো, -2 মডুলাস ইকুয়াল x এর মান -2, x এর মান -2। তাহলে -2 মডুলাস সমান কি বলতেছো? -2। কিন্তু -2 মডুলাস সমান তো -2 হবে না। এই জন্য যদি x ঋণাত্মক সংখ্যা হয়, আমাদেরকে বলতে হবে x মডুলাস ইকুয়াল -x। তাহলে কি হচ্ছে দেখো, x ছিল -2, মডুলাস মাইনাস বসে গেল, x এর মান ছিল -2, মাইনাসে মাইনাসে কত? প্লাস। আবার যদি x ধনাত্মক সংখ্যা হয়, ধরো x এর মান ছিল 3, এবার কিন্তু আমাকে x মডুলাস সমান -x বললে আর হবে না, বলতে হবে x। এই যে দেখো 3 মডুলাস ইকুয়াল কত? 3। কিন্তু তুমি যদি -x বলতা হয়ে যেত -3। তাহলে আমরা মনে রাখবো x মডুলাস অর্থাৎ অজানা রাশির যে কোনো মডুলাস বা পরম মান দেয়া থাকলে আমাদের যদি সংখ্যাটা নেগেটিভ হয়, আমরা বলবো মাইনাস ওই সংখ্যাটাই অর্থাৎ -x, আর যদি পজিটিভ হয় বলবো +x। যেহেতু আমরা জানি না কি সংখ্যা হবে, এই জন্য আমাদের প্লাস মাইনাস দিতে হবে। অজানা রাশির মডুলাস উঠালে আমরা প্লাস মাইনাসটা ইউজ করব। তাহলে এখান থেকে আমরা মডুলাসের সংখ্যাটা একটু শিখে নিই। x মডুলাস এটা মানে কি? আমরা বলবো x মডুলাস মানে x কখন? যখন x ধনাত্মক। ধনাত্মক মানে 0 থেকে বড়। যে কোনো পজিটিভ সংখ্যা হলে x মডুলাসের মান x। আবার x মডুলাস সমান বলবো -x যখন x ঋণাত্মক। তাহলে সুতরাং x মডুলাস ইকুয়াল হবে +-x। যে কোনো অজানা রাশির মডুলাস উঠালে প্লাস মাইনাস ইউজ করতে হবে। ঠিক আছে, আমি দু একটা এক্সাম্পল দিই, তারপরে এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু বন্ধনীগুলো একটু দেখে নিই, কারণ আমাদের অসমতার যে ম্যাথগুলো থাকবে এখানে বন্ধনীর ব্যবহার থাকবে। বন্ধনী মূলত 7 ধরনের হয়। একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, ধরো 1 থেকে 10, এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। বন্ধনী মানে আমরা এখানে ব্যবধি বলি, বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি এটা দিয়ে কি বোঝায়? প্রান্তীয় মান সহ মধ্যবর্তী সকল মান। মনে করো এগুলা x এর মান, তাহলে আমরা এখানে বলবো x এর মানটা 1 এর সমান বা 1 থেকে বড়
10-এর সমান বা 10 থেকে ছোট। একও গ্রহণযোগ্য, এখানে 10ও গ্রহণযোগ্য। 1 এবং 10 সহ ভেতরের সকল মান, দশমিক সহ মানে ভগ্নাংশ সহ যত সংখ্যা হইতে পারে সবাইকে এখানে বোঝাচ্ছে। যদি স্বাভাবিক সংখ্যা বলে এক্স, তাহলে 1 2 3 4 5 এগুলো এদেরকে বোঝাবে। যদি বলা হয় এক্স রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বার দশমিকে হতে পারে, ভগ্নাংশ হতে পারে, তখন সকল সংখ্যাকে বোঝাবে। আর যদি থাকে আমাদের 110 ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী, এটাকে বলা হয় কোলা ব্যবধি। এটাকে কি বলা হবে? কোলা ব্যবধি। এটা দিয়ে যদি প্রথম বন্ধনী থাকে, প্রান্তীয় মান বোঝাবে না, এটা দিয়ে বোঝাবে 1 থেকে বড় 10 থেকে ছোট, মানে 1ও গ্রহণযোগ্য নয় 10ও গ্রহণযোগ্য নয়, 1 এবং 10-এর ভেতরের সংখ্যাগুলা। আশা করি এটা ক্লিয়ার। এরপর যদি থাকে এরকম 110 একটা থার্ড ব্র্যাকেট একটা ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হবে বদ্ধ কোলা ব্যবধি। বদ্ধ কোলা ব্যবধি। তাহলে আমরা এটা দিয়ে কি বুঝবো? মানটা 1 সহ 1 সমান হলে হবে, কিন্তু 10-এর সমান হইলে হবে না, 10 থেকে কি হইতে হবে? ছোট হতে হবে। সিমিলারলি যদি থাকে 110 এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট, আমরা বলবো কোলা বদ্ধ ব্যবধি। এটার নাম কি হবে? কোলা বদ্ধ ব্যবধি। কোলা বদ্ধ ব্যবধি, অর্থাৎ মানটা 1 থেকে বড় হবে কিন্তু 10-এর সমান বা 10 থেকে ছোট হবে। এখানে কিন্তু এই ব্র্যাকেট দিলে 1 এবং 10 শুধু এই দুটাকে বোঝাচ্ছে না, তার ভেতরে যারা আছে সবাইকে বোঝাচ্ছে। তৃতীয় বন্ধনী এরা সহ, প্রথম বন্ধনী ওটা বাদে, তার আগেরটা বা তারপরেরটা, এরকম বোঝাবে। আর যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে, আমরা পড়ছি সবাই 110, এখানে শুধুমাত্র দুটো সংখ্যা বোঝায়, একটা 1 একটা 10, ভেতরে কাউকে বোঝাবে না। তাহলে ইন্ডিভিজুয়ালি সংখ্যা যদি 2টা 3টা বোঝাতে হয়, আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। এই রেঞ্জের মধ্যে এত থেকে এত, তাহলে সেক্ষেত্রে যদি প্রান্তীয় মান সহ হয় থার্ড ব্র্যাকেট, আর যদি প্রান্তীয় মান ছাড়া হয় প্রথম ব্র্যাকেটটা আমরা ব্যবহার করব। আশা করি এটা ক্লিয়ার। তাহলে এবার আমরা পরম মানের যে ম্যাথগুলো আছে এগুলো একটু দেখে নিই। দু একটা আমি এক্সাম্পল দিই, বাকিগুলা বোর্ডের কয়েকটা অঙ্ক দেখাই দিব, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি বলে -2 মডুলাস -7 -8 -11 মডুলাস, এই অঙ্কটা সমাধান করতে বলা হচ্ছে। তো আমরা একটু আগে পড়ছি -2 একটা জানা রাশি, -2 মডুলাস মানে হচ্ছে 2, মাইনাস বসে গেল, 7 বসে গেল, মাইনাস বসে গেল, 8 -11, তার মানে এটা কি হবে? -3 মডুলাস। তুমি এগুলো মুখোমুখি করে ফেলবে, এখানে সরাসরি আমরা জানি 3 লিখবো, বুঝার জন্য একটু লাইনটা বাড়ালাম। তাহলে 2 -7 এটা -3 মডুলাস মানে হচ্ছে 3। তাহলে এখন কি পাচ্ছি? 2 -10 -8 মডুলাস, দ্যাট মিনস এই অঙ্কের সমাধান হচ্ছে 8। আর যদি অজানা রাশি থাকে, আমি দুটো অঙ্ক দেখাচ্ছি, একটু খেয়াল করবা। x - 5 মডুলাস less than equal 7, x - 5 মডুলাস greater than 7। দেখো আমি আগে বেসিকটা বুঝাই দিই, তারপর আমরা সিকিউতে কতে আসলে অ্যাপ্লাই করতে পারবো, আর এমসিকিউতে তো শর্টকাট আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে করবো সেটাও দেখাই দিচ্ছি। এখানে দেখো x - 5 মডুলাসটা কিন্তু x - 5, x এর মান জানি না বলে পুরোটা অজানা রাশি। তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি x - 5 যদি ধনাত্মক হয়, তাহলে বলো x মডুলাসের মান x বলছিলাম যদি x ধনাত্মক হয়, -x বলছিলাম যদি x কি হয়? ঋণাত্মক। এখন মনে করো x - 5 ধনাত্মক, তাহলে আমরা কি বলবো? x - 5 মডুলাস মানে x - 5 বলবো, greater than equal 7। আবার মনে করো x - 5 ঋণাত্মক, মানে এটার মানটাই ঋণাত্মক, তাহলে কি বলতাম? আমরা আগে মাইনাস দিয়ে দিতাম। তাহলে এটা ঋণাত্মক করলে আমরা আগে মাইনাস দিব, less than equal 7 লিখলাম। হয় এটা হবে, না হলে এটা হচ্ছে, হয় পজিটিভ না হলে নেগেটিভ। এখন মাইনাস দিয়ে যদি গুণ করি হয়ে যাবে x - 5, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কেন সাইনটা চেঞ্জ হয়ে যায়? দেখো 5 2 কে বড়,
তোমরা নিশ্চিত বলবা 5 বড়, মাইনাস দিয়ে গুণ করো, -5 -2, এখন কে বড়? -2 বড়। তাহলে যেটা বড় সেটাকে বড় বলতে হবে, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে অথবা উল্টালে বড় সংখ্যাটা ছোট হয়ে যাবে, ছোটটা বড় হয়ে যাবে, এই জন্য চিহ্নটা আমাদের চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আবার একটু আমরা এই দুটাকে একটু কম্বাইন করি। তেমন যদি কম্বাইন করি কি লিখতে পারি দেখো, এই যে x-5 যেটা পাইছিলাম সেটা -7 থেকে বড়, x-5 যেটা একটা -7 এর সমান অথবা বড়, আবার x-5 এটা 7 এর +7 এর সমান অথবা ছোট। এই দুটাকে ভাবে লিখতে পারি কিনা, এটাই হচ্ছে অঙ্কের মূল বিষয়। আমরা এভাবে অঙ্কটা সমাধান করব। তাহলে এই টোটাল জায়গা থেকে আমাদের সামারিটা কি হচ্ছে দেখো, এটাকে আমরা কিভাবে সমাধান করব। আরেকটা কথা, প্রশ্ন কিভাবে হতে পারে, প্রশ্ন হতে পারে পরম মানের চিহ্ন ব্যতিরেকে প্রকাশ, পরম মানের চিহ্ন ব্যতিরেকে প্রকাশ, অথবা প্রশ্ন বলতে পারে সমাধান করো। সমাধান বলো, সমাধান করা মানে কি করা? সমাধান করা মানে অজানা রাশিটার চলকের এমন মান বের করা যেটা এখানে বসালে এই ফিগারটা ঠিক থাকে, অর্থাৎ এমন মান বের করতে হবে যেটা এখানে বসালেই টোটাল ফিগারের মান 7 এর সমান বা 7 থেকে ছোট হয়। আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি, এই পুরোটাকে কম্বাইন করে দেখো, এই ফিগারে মডুলাস আছে, এখানে কি আছে? মডুলাস লেস দেন ইকুয়াল 7, এখানে 7 আছে না, মডুলাস উঠাতে হলে আগে লিখবা -7, এরপর চিহ্নটা যেদিকে আছে ওইদিকে দিবা, x-5 এটা বসাবা, লেস দেন ইকুয়াল 7, একদম ইজি প্রসেস। এখানে 8 আছে, এখানে -8 বসাই দিব। যেহেতু x এর মান বের করব, সবগুলোর সাথে এই যে এটা যদি বাদ দিতে চাই, x-5 এখানে যোগ করতে হবে, তাহলে সবার সাথে 5 যোগ করো, -2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 12, এটা হচ্ছে অ্যান্সার। পরমাণুর চিহ্ন ব্যতিরেকে বললো এটা অ্যান্সার, সমাধান বললো এটা অ্যান্সার। এখন এখানে কি খেয়াল করতে হবে, এই যে -2 থেকে 12, আচ্ছা এটা আমি একটু বড় বলতেছি, তাহলে এই অঙ্কটা একটু সমাধান করি। এখন আমরা লিখবো -7, চিহ্নটা ঠিক রাখলাম, মডুলাস উঠাই লিখলাম। দেখো এখানে আর মডুলাস দেওয়ার দরকার নাই, মডুলাস উঠানোর জন্য আমরা এটা লিখছি, যেটার 7, আবার 5 যোগ করো, 5 যদি এখানে যোগ করি -2 x 12, এইটুকু করার পর খুব খুশি হয়ে এটা অ্যান্সার দেখালে আর হবে না, কারণ যখন সমাধান করবা x এমন মান বের করতে হবে যেগুলো এখানে বসালে ফিগার ঠিক থাকে। তাহলে অ্যান্সার বের করার পর একটু চেক করে নিবা, কি চেক করতে হবে দেখো কি বলছে এখানে, -2 থেকে xটা ছোট আবার 12 থেকে বড়, এরকম সংখ্যা কিন্তু পৃথিবীতে নাই। -2 থেকে ছোট হবে, 12 থেকে বড় হবে, এরকম কিন্তু এরকম সংখ্যা আছে দেখো। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই জিনিসটা অ্যান্সারটা ঠিক আছে, যদি দেখি যে এরকম সংখ্যা না থাকে আমরা এটাকে ভেঙে লিখবো মানটা হয় -2 থেকে ছোট হতে হবে, অথবা এখানে অবশ্যই অথবা x এর মানটা 12 থেকে বড় হতে হবে। -2 এবং 12 এর ভেতরে যে সংখ্যা আছে তাদের জন্য হবে না, হয় -2 থেকে ছোট অথবা 12 থেকে বড়। দেখো এইসব ঠিক আছে কিনা, -2 এবং 12 এর ভিতরে যে কোনো একটা সংখ্যা নাও, নিলাম 5 বসাও, 5 থেকে 5 গেলে 0 7 থেকে ছোট, ঠিক আছে এই হিসাব। এই -2 থেকে 12 এর ভেতরে আমরা 0 নিলাম, 0 থেকে 5 গেলে -5, মডুলাস করলে 5 কিন্তু 7 থেকে বড় নয়, হিসাব ঠিক নাই। কিন্তু -2 এর যে কোনো ছোট সংখ্যা নাও, যেমন -10 -5, তাহলে কি পাচ্ছি -15, মডুলাস করলে 15, 15 7 থেকে বড়, ঠিক আছে না। একইভাবে 12 থেকে বড় সংখ্যা নাও, দেখবা যে হিসাব ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো, এই প্রসেসের সমাধান করার পর এ ধরনের সংখ্যা বাস্তবিক পক্ষে সম্ভব হয় কিনা দেখবো, যদি সম্ভব হয় এটা অ্যান্সার, আর যদি এরকম সংখ্যা না পাই ভেঙে লিখবো হয় -2 থেকে ছোট অথবা 12 থেকে বড়, এদের ভেতরের গুলা হলে হবে না। এবার এটাকে আমরা ব্যবধির সাহায্যে লিখতে পারি, যেটাকে লিখতে পারি -2 থেকে 12,
যেহেতু -2 আর 12 দুটাই অন্তর্ভুক্ত তার ব্র্যাকেট। আবার এই -2 থেকে 12 এটাকে আরেকভাবে লেখা যায়, দেখো কিভাবে লিখবো আমরা। -2 থেকে বড় হতে হতে প্লাস ইনফিনিটি পর্যন্ত বড়। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, ইনফিনিটিকে অন্তর্ভুক্ত করা যায় না। আবার 12 থেকে ছোট হতে হতে মাইনাস ইনফিনিটি। কিন্তু দেখো আমরা যে সেটের যে অধ্যায় পড়ছিলাম ফাংশন ও লেখচিত্র, ওখানে আমরা ডিটেলস আলোচনা করছিলাম। তারপর একটু মনে করাই দিচ্ছি, এই যে -2 থেকে ইনফিনিটি দিয়ে লিখলাম, এখানে কিন্তু 100 অন্তর্ভুক্ত। 100 -2 থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। কিন্তু দেখো তো 100 অ্যান্সার আছে কিনা? নাই। এখানে যে লিখছো 12 থেকে মাইনাস ইনফিনিটি, এখানে কিন্তু -100 আছে, বাট এটা এখানে নেই। তাহলে কি করতে হবে? এই দুটার মধ্যে দিতে হবে ইন্টারসেকশন। সহজ কথা, যদি আমাদের রেঞ্জের মধ্যে মান থাকে, মানে এত থেকে এত, এখানে যেমন সীমানা নাই, -2 থেকে ছোট, কত ছোট বলে নাই, এটা -1 কোটি, -2 কোটি, এরকম করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত কোনো রেঞ্জ নাই। তখন আমরা অথবা ইউজ করব, যদি রেঞ্জে থাকে এই দুটার মাঝখানে আমরা ইন্টারসেকশনটা ইউজ করব, কারণ এই দুটার মধ্যে কমন নিলে আসলে এগুলাই পাবো। দেখো -2 থেকে ইনফিনিটি বলছো, তাহলে আমরা কি -2 এর ছোটগুলো নিব এখানে। আবার এখানে -2 এর ছোট আছে, দেখো 12 থেকে মাইনাস ইনফিনিটি, -100ও আছে। তো আমরা যখন কমন নিব, এখানে যেহেতু -2 এর ছোট নাই, তাহলে -2 এর ছোটগুলো নিতে পারবো না। আবার এখানে কিন্তু 12 থেকে বড় সংখ্যা আছে, বাট এখানে 12 এর বড় সংখ্যা নেই। তাহলে কমন নিলে -2 থেকে আলটিমেটলি 12টাই কমন নিতে হবে। আর এটাকে কি লিখতে পারি আমরা? -2 থেকে ছোট, কত ছোট? ইনফিনিটি পর্যন্ত ছোট। তাহলে -2 থেকে ছোট হয়ে ইনফিনিটি পর্যন্ত, অথবা মানে অলওয়েজ ইউনিয়ন, কমন আনকমন। 12 থেকে বড়, বড় হইতে হইতে ইনফিনিটি পর্যন্ত বড়। এখানে দুটাই ফার্স্ট ব্র্যাকেট কেন? -2 আর 12 অন্তর্ভুক্ত নয়। যদি এখানে ইকুয়াল হইতো তাহলে তার ব্র্যাকেট ইউজ করা লাগতো, তবে ইনফিনিটিতে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। এই জিনিসগুলোকে আমরা চাইলে সংখ্যা রেখায় দেখাতে পারি। সংখ্যা রেখায় আমি এত বড় সংখ্যা রেখা না দিয়ে একটু সহজ করে বলি। ধরো বলা হচ্ছে 1 less x less equal 5। তাহলে সংখ্যা রেখায় যেগুলো অ্যান্সার আছে সেগুলাকে দেখাইতে হবে, শুধু সেগুলো একটু ভরাট করে দিতে হবে। আমরা এরো চিহ্ন দিব, -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত রিয়েল নাম্বার, এর ভেতরে সবাই। তাহলে এই জন্য যেহেতু বাস্তব সংখ্যার আমরা সংখ্যা রেখাটায় আঁকি, এরো চিহ্ন আমরা অবশ্যই দিব। লিখলাম 0 1 2 3 4 5, -1 এভাবেই যাচ্ছে। এখানে যেগুলো প্রান্তীয় মান সেগুলো একটু করে দাগ দিয়ে দিবা, এরকম করে বৃত্ত দিয়ে ভরাট করে নিবা, 1 এবং 5। তাহলে দেখো 1 কিন্তু অ্যান্সারে নাই, 5 অ্যান্সারে আছে, সুতরাং 5 আমরা ভরাট করে ফেলবো, 5 অ্যান্সারে আছে। আবার 1 এবং 5 এর ভেতরে সবাই আছে, তাহলে এটাও ভরাট হয়ে যাবে, এটাও ভরাট হয়ে যাবে। জাস্ট এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম এরকম। কিভাবে আমি এটা আশা করি তোমাদের ক্লিয়ার। আমি মুছে ফেলতেছি, আমরা আর দু একটা সংখ্যা রাখার একটু এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা আরো একটু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমাদের বলছে -1 less than equal x less than equal 0। তাহলে এরো চিহ্ন দিয়ে দিব 0 -1 -2 1 তো এভাবে যাবে, 0 এবং -1 কে আমরা অ্যান্সার হিসেবে নিলাম। এখানে দেখো -1 অ্যান্সার, 0 অ্যান্সার, এই দুটো ভরাট হবে, তাদের ভেতরে গুলো অ্যান্সার, এটাও ভরাট হবে। ধরো x এর মান বললো 2 এবং 5, শুধু 2 এবং 5 ফিক্সড, 2 এবং 5। তাহলে এটা হচ্ছে 0 1 2 3 4 5, এরকম করে আমরা পাচ্ছি। তো এখানে 2 এবং 5, যেহেতু অ্যান্সার 2 আছে 2 ভরাট হবে, 5 আছে 5 ভরাট হবে। 2 এবং 5 এর ভেতরে কেউ অন্তর্ভুক্ত না, এখানে শুধু এই দুটো অন্তর্ভুক্ত, সুতরাং মাঝখানে আমরা ভরাট করব না। একইভাবে আমাদেরকে যদি বলা হয় 0 থেকে 1, 0 থার্ড ব্র্যাকেট, 1 এ ফার্স্ট ব্র্যাকেট, অথবা 1 থেকে
3, 1 ফার্স্ট ব্র্যাকেট, 3 তে থার্ড ব্র্যাকেট। তাহলে কি করতে হবে দেখো, 0 লিখলাম, 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, 0 আছে, 1 আছে, 3 প্রান্তে 1 নিলাম। এর মধ্যে 0 কিন্তু অ্যান্সারে আছে, 0 ভরাট হয়ে যাবে। 0 থেকে 1 এর ভেতরের গুলো অ্যান্সারে আছে, দেখো এটাও ভরাট হবে। 3 অ্যান্সারে আছে, 3ও ভরাট হবে। আবার 1 থেকে 3 এর ভেতরের গুলা আছে, এগুলো ভরাট হবে। তাহলে কোনটাকে আমরা ঘাটো করব না? 1 কে, কারণ 1 অ্যান্সারে নাই। এখানে বলছে 1 এর ছোট, ওখানে বলছে 1 এর বড়। তাহলে এই টাইপের আরেকটা অঙ্ক সমাধান করেই আমরা কিছু বোর্ডের প্রশ্ন দেখব, দেন এই টাইপটা শেষ হবে। 1/x + 2 > 4 যদি সমাধান করতে বলে বা পরম মানের চিহ্ন ব্যতি রেখে প্রকাশ করতে বলে, আমাদের x এর ওই মানগুলাই বের করতে হবে যেগুলো এখানে বসালে এই টোটাল ফিগার 4 থেকে বড় হয়। তাহলে প্রথম কথা, আমরা জানি x এখানে হরের মান 0 হবে না। প্রশ্নে বলে দিক না দিক, তোমাকে বলে দিতে হবে এখানে x + 2 ≠ 0, দ্যাট মিনস x এর মান -2 আসলে এটা অ্যান্সারে রাখা যাবে না, কারণ -2 বসালে হর 0 হয়ে যাবে। তাহলে আবার সমাধান করো, এটাকে উল্টালে পাচ্ছি আমরা x + 2, এটা হয়ে গেছে 1/4। উল্টালে আমরা বলছিলাম চিহ্ন চেঞ্জ হবে, কারণ ছোট মানটাই বড় হয়ে যাবে। তাহলে মডুলাস উঠানোর জন্য লিখতে পারি 1/4, x + 2 < 1/4। x এর মান বের করতে হলে 2 মাইনাস করতে হবে। তোমরা লাইন স্কিপ করে ডিরেক্ট মাইনাস করে লিখে দিবা, প্র্যাকটিস করার সময় ওভাবেই করবা। আমি জাস্ট বোঝানোর জন্যই সবগুলো লিখতেছি। এখানে 4 যদি লসাগু নাও তাহলে এটা হবে -9/4, x + 4 যদি লসাগু নাও তাহলে সেক্ষেত্রে এটা হবে -7/4। দেখো আমরা যেটুকু অ্যান্সারটা পেলাম, এর মধ্যে তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই রেঞ্জের মধ্যেই -2 সংখ্যাটা অবশ্যই আছে। এটা 2 পয়েন্ট সামথিং, -2 পয়েন্ট সামথিং, আর এটা -1 পয়েন্ট সামথিং। তাহলে -2 কে অ্যান্সার বলা যাবে না। তাহলে এটার অ্যান্সার যখন আমরা বলবো, অ্যান্সার বলতে হবে -9/4 x -7/4। অবশ্যই বলতে হবে x ≠ -2। অপশন এটা থাকতে পারে, অথবা থাকতে পারে -9/4 এখান থেকে -7/4। যেহেতু এখানে ইকুয়াল নাই, ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে কাকে বাদ দিতে হবে? -2 কে। -2 কে আমরা সরাসরি বাদ দিয়ে দিছি। একটু ভদ্রভাবে বাদ দিতে চাইলে কি বলবো দেখো, -9/4 থেকে -2, আমরা কিন্তু -2 কে নিই নাই ফার্স্ট ব্র্যাকেট। আবার বলছি -2 থেকে -7/4। এখানেও কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে -2 কে নিই নাই, বলছি -2 এর ছোটগুলো নিব, ওদিকে বলছি -2 এর বড়গুলো নিব। এখানে ইউনিয়ন দিতে হবে, কারণ যদি তুমি ইন্টারসেকশন দাও এদের মধ্যে কমন বোঝাবে, এদের মধ্যে তো কোনো কমন মান নাই, আর আমাদের তো অ্যান্সার এগুলো আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইউনিয়নটা ব্যবহার করব। আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আর 3টা প্রশ্ন লেখা আছে, এগুলো একটু খেয়াল করো। বলছে a = 3, b = -7, c = -9 হলে a - b মডুলাস - c মডুলাসের মান কত? কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। তাহলে মান বসাই দাও। এর মান 3, b এর মান -7, +7, এখানে কিন্তু মডুলাস, মাইনাস c এর মান -9, +9, পুরোটার মধ্যে মডুলাস। 3 আর 7 যোগ করো 10, 10 আর 9 যোগ করলে 19, 19 কে মডুলাস করলে 19। এটা অ্যান্সার। বলছে 1,3 ব্যবধিতে অসমতা রূপ কোনটি? তার মানে এখানে 1 গ্রহণযোগ্য, 3 গ্রহণ করা যাবে না, তবে 3 এর আগ পর্যন্ত নিতে হবে। 1 থেকে 3, 1 সহ, 3 বাদে। তাহলে 1 এ বসবে ইকুয়াল, 3 ইকুয়াল বসবে না। এটা অ্যান্সার, কারণ 3 গ্রহণ করব না। আর এটা যদি সমাধান করি, আমরা আগে -3 লিখব, সিম্বলটা ঠিক রাখলাম, x < 3। তাহলে x এর মান -3 থেকে 3 পর্যন্ত। এখানে কি বলছে দেখো তো, 3 থেকে -∞, 3 থেকে ছোট হতে হতে -∞,
আবার -3 থেকে বড় হতে হতে প্লাস ইনফিনিটি, বলছে ইউনিয়ন, তার মানে এগুলাও নিব এগুলাও নিব। কি বোঝাচ্ছে? মানে আমরা সব ধরনের বড় সংখ্যা ছোট সংখ্যা সবাইকে নিচ্ছি, এটা হবে না। আর এটা বলছে 3 থেকে মাইনাস ইনফিনিটি, -100 আছে, যেটা এখানে নাই, এটাও হবে না। এখানে বলছে -3 থেকে 3, তাহলে এটাই হচ্ছে অঙ্কটার সমাধান। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এই 3টা প্রশ্ন সমাধান করেই আমরা এই ক্লাসটা শেষ করব। বলা হচ্ছে 2x - 1 মডুলাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো 1 - 2x, আমরা এটাকে কি বলতে পারি? এটা যদি পজিটিভ হয় তাহলে 2x - 1 এটাকে যদি পজিটিভ বলি, পজিটিভ কখন বলবো? যদি এটা 0 থেকে বড় হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো এই মানটা যদি পজিটিভ হয় তাহলে 2x গ্রেটার দেন 1 হবে, অর্থাৎ x গ্রেটার দেন হাফ হবে। তাহলে এই জিনিসটা যদি x গ্রেটার দেন হাফ হয়, 2x - 1 কে আমরা বলবো পজিটিভ। অ্যান্সার আমরা পেয়ে গেছি। x এর মান দেখো এই 3টা প্রশ্ন দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। আমি অপশনগুলো পুরোটাই লিখি নাই, এখানের মধ্যে অ্যান্সারগুলো আছে। বলছে এত এর ক্ষেত্রে কোনটা সঠিক, অর্থাৎ এটাকে x এর মান কত হলে কিভাবে লেখা যায়? বলো, এই টোটাল ফিগার মিলে কি থাকতে হবে? পজিটিভ অ্যান্সার আসতে হবে। মানে এটা যাই হোক মডুলাসের কারণে পজিটিভ হইতে হবে। বলছে এই ফিগারকে লেখা যায় 1 - 2x যখন x এর মান হাফ থেকে ছোট। হাফ থেকে ছোট একটা মান নাও, 0 নিলাম, 0 এখানে বসাও তো। 1 - 2 × 0 = 1, 1 পজিটিভ কিনা দেখো। তার মানে এখানে সঠিক অ্যান্সার কোনটা? অপশনে। এরপরে বলছে এত অসমতার সমাধান। তো তোমরা বুঝে গেছো, এখানে 3 আছে, লিখবো -3, 2x + 1 3, 1 বাদ দেওয়ার জন্য 1 বিয়োগ করো, -4 2x 2 দিয়ে ভাগ করো, তাহলে -2 less than x less than 1, এটাই অ্যান্সার। এখানে বলছে এত এর সমাধানে পূর্ণ সংখ্যা কয়টি? যশোর বোর্ডে আসছিল। সমাধান মানে 2x এর মান নয়, সমাধান মান হচ্ছে x এর মান। তাহলে 2 দিয়ে ভাগ করো, -3/2 x 4। দেখো পূর্ণ সংখ্যা কয়টা? এই মানটা কত? -1.5। তাহলে আমরা পূর্ণ সংখ্যা -1.5 থেকে বড় সংখ্যা পাচ্ছি, -1 পাচ্ছি, 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি। আবার বলছে কার সমান? 4 এর সমান। যেহেতু 4 এর সমান তাহলে 4ও পাচ্ছি। তাহলে দ্যাট মিনস এটা যদি ইকুয়াল থাকে অ্যান্সার হবে কয়টা? 4 6টা। আর সম্ভবত প্রশ্ন যেটা ছিল অ্যান্সার 5 ছিল, এখানে ইকুয়াল ছিল না। ধরো ইকুয়াল ছিল, অ্যান্সার করবো 6, ইকুয়াল ছিল না, তাহলে আমরা 4 নিতে পারবো না। 4 এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে পূর্ণ সংখ্যা কয়টা পাবো? 5টা। ঠিক আছে, আমরা পরবর্তী আরেকটা ক্লাসে বাকি টপিকসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।